জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও থাপ্পড় চড়, হিন্দিতে নাও ঝাড়। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি বস্তি। তো আজকের ভিডিও শুরুতেই যে গানটা গাইলাম, অ্যাকচুয়ালি প্রথম অংশটা ঠিকঠাক, তার পরের অংশটা হচ্ছে আমার মনের কথা, ঠিক আছে? কিন্তু কার জন্য গাইলাম, কেন গাইলাম, সেগুলো বরং আজকে একটু সাসপেন্স থাক। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই বুঝতেই পেরেছেন হয়তো টাইটেল থাম্বনেল নিয়ে, যে গামলি, হ্যাঁ মানে টিনু, তার তো অনেক রকম নাম আছে, সুপার। তো সেই তাকে নিয়েই ভিডিওটা হচ্ছে। তার যে বেড়াতে যাওয়ার ভিডিও, হ্যাঁ সেটা দেখলাম। তো সবাইকে যারাই আর কি ওইদিকে যায়, ওদের বাড়ির কাছাকাছি যায়, ওদের ওখানে দেখানোর মতো ওই একটাই জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? তো ভালো, জায়গাটা ভীষণ সুন্দর, যতবার দেখি ততবার আরো ভালো লাগে। হ্যাঁ, ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। ইচ্ছা তো যেখানেই মানে দেখি সব জায়গাতেই মনে হয় যেন যাই, ওই আর কি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তো আমার কেন জানি না ভালো সুন্দর জায়গা দেখলে, আমার কেন সবারই হয়তো মনে মনে ইচ্ছা করে, ইস যদি যেতে পারতাম, ইস যদি ওখানটা একটু কাটাতে পারতাম। তো সেরকমই। তো বুঝতেই পারছেন বাড়িতে কুটুম এসছে, বলেই ছিল আগের ব্লগে, ইষ্টি কুটুম এসছে। তো সেই জন্য তাদেরকে তো একটু এন্টারটেন করার দরকার আছে, কারণ খাওয়া দাওয়া তো হলো, কি না হচ্ছে গিয়ে মাছ, তারপর মাংস সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এবার একটু ঘুরতেও তো নিয়ে যেতে হবে, একটু এন্টারটেনমেন্টেরও তো প্রয়োজন আছে। তো ভালো কথা, এন্টারটেনমেন্টের জন্য নিয়ে যাচ্ছে একটা রিসর্টে, ওদের বাড়ির কাছাকাছি রিসর্টটা খুব সুন্দর। কিন্তু টাইটেলটার কোনো মানে আপনারা কারণ খুঁজে পেলেন? আমি তো বুঝতেই পারলাম না এই টাইটেলটা হঠাৎ করে দিল কেন। এই যে ওর দালালরা সবাই গলা ফাটায় যে দেখো সন্দীপ তো শুধু কন্ট্রোভার্সি চাইছে, ও এমন এমন টাইটেল থাম্বনেল দেয় যেন মনে হয় টিনুকে ছাড়া ওর চলবে না। এদিকে কই, টিনু তো সন্দীপকে নিয়ে কিছু বলে না, টিনু তো নিজের মতো নিজে ব্লগ করে। তো টিনুর চ্যানেলের প্রথম থেকেই ভালো করে দেখলেই বোঝা যাবে, ওর চ্যানেলটা শুরুই হয়েছিল এই সন্দীপকে উত্তর দেওয়া দিয়েই ওর শুরু। নিজের সম্পর্কে বলা আর সন্দীপকে উত্তর দেওয়া নিয়েই ওর চ্যানেলটা শুরু। আর সেটাই ও বরাবর করে এসছে। বন্ধ করেছে তখন যখন সন্দীপ কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, যখন সন্দীপ ওর সম্পর্কে কোনো সব রকমের কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন ও বাধ্য হয়ে ডেলি ব্লগ, তাও কি রোজ ও রেগুলারিটি মেনটেন করতে পারে না, একদিন দেয় তো 4 দিন দেয় না, ঠিক আছে, জমিয়ে রাখে। আর মানুষের ইন্টারেস্ট গ্রো হতে থাকে, এমন কিছু একটা দেখিয়ে দেবে যেটা কিনা নিয়ে আলোচনা হওয়ার চান্সেস থাকে, দিয়ে তারপর ও লুকিয়ে যায়। এবার ভাবুন 4 দিন পর যখন একটা ভিডিও, সেখানে যদি লাখের ওপর ভিউজ হয়ে যায়, তাহলে গড়পড়তায় জিনিসটা তো তাই হলো না। 2 দিন 3 দিন পর একটা মানে সন্দীপের কথা বলছি, সন্দীপ রোজ ভিডিও দিচ্ছে, সেখানে ওর 60 তারপর 70 এরকম হচ্ছে, 60-70 এরকম হচ্ছে। তো সেখানে রোজ 3 দিন 4 দিন পর যদি এসে 1 লাখ ভিউজ নেয়, তাহলে কোনটা আপনাদের মনে হয় যে মানে মানুষ দেখতে বেশি পছন্দ করছে, কোনটা মনে হয়? তো আশা করি বুঝতেই পাচ্ছেন, আমার কাছে কিন্তু হিসাবটা একেবারে ক্লিয়ার। তো আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাতে একজন কমেন্ট করেছেন, যেটাতে আমি বলেছিলাম যে চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপের। আমি ওদের প্রথম যখন ওরা এই চ্যানেলটায় ব্লগিং শুরু করেছিল, সেই প্রথম যে ব্লগ, কেন ওরা হঠাৎ করে নতুন চ্যানেল খুললো, সমস্ত কিছু যখন ও পরিষ্কার বলেছিল, তখন কিন্তু ওদের ফুল ফ্যামিলিকে বসিয়ে বলেছিল যে আমাদের তোমরা দেখতে ভালোবাসো, আমাকে বলেনি কিন্তু, আমাকে তোমরা দেখতে ভালোবাসো, সেই জন্য আমি চ্যানেল খুলছি, এটা নয়। আমাদের তোমরা ভালোবাসো, আমাদের পরিবারের বন্ডিং তোমরা দেখতে ভালোবাসো, আমাদের পরিবারটাকে তোমরা ভালোবাসো, এই বলেছিল। তো সেক্ষেত্রে উনি আমার কমেন্ট করে বলেছেন যে তুমি পুরনো কথা যত নিয়ে আসবে, সেখান থেকে দেখো এই যে কথাগুলো বললো ও, সেখানে তো বললো যে আমি চ্যানেলটা নিয়েছি, তাহলে তো বোঝাই গেল যেটা ওর চ্যানেল। তো যেখানে সন্দীপ সমানে ওখান থেকে কথা বলে যাচ্ছে, ও বলছে যে ও মানে এই টিন অলরেডি হার মেনে নিয়েছিল, ও আর চ্যানেল খুলবে না বলেছিল, সন্দীপ চ্যানেল খুলেছে, ওকে সামনে রেখেছে, পরিষ্কার তো বললো। এবার সবচেয়ে বড় যে প্রমাণ,
কোনো মানুষের যদি চ্যানেল হয় সেটা তার সত্যিই চ্যানেল কিনা সেটা জানার জন্য সবচেয়ে বড় যে প্রমাণ সেটা হচ্ছে সেই চ্যানেলের প্রতি সেই মানুষটার দায়বদ্ধতা। আজকে আপনারা ভালো করে জানেন, আমি এটা নিয়ে আগের ব্লগেই ক্লিয়ার করে দিয়েছি যে প্রোমো কোডে কেন এখনো টিন লেখা থাকে। যেহেতু এটা 2023-এর প্রথম দিকের কন্ট্রাক্ট, সারা বছরের কন্ট্রাক্ট, তাই জন্য এখনো টিন, কারণ এই প্রোমো কোডটা চেঞ্জ করা যায় না। তো চিন্তা করে দেখুন, একটা বড় কোম্পানির সাথে চুক্তি সাইন করেছে, যদি এটা ওরই চ্যানেল হতো, এটা যদি টিনেরই চ্যানেল হতো, তাহলে কিন্তু ওকে যেভাবেই হোক, ওর পার্সোনাল লাইফে যাই হোক না কেন, ওর দায়বদ্ধতা থাকতো ওই চ্যানেলের প্রতি। ও যে চ্যানেলের ওনার, ও কথা দিয়েছে যে পুরো বছর ধরে ওদের প্রোডাক্টের ও এন্ডোর্সমেন্ট করবে, তাহলে কিন্তু ওর দায়বদ্ধতা থাকতো। ওর দায়বদ্ধতা নেই, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে এটা ওর চ্যানেল নয়। আর যদি সন্দীপ ওই প্রোডাক্টগুলোর প্রমোশন না করে, সন্দীপ ফেসে যাবে বিরাট অর্থের একটা জরিমানা, আর তার সাথে যদি আইনি পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু যদি সত্যি প্রমাণিত হয় যে ওরা কন্ট্রাক্ট নেওয়া সত্ত্বেও, টাকা নেওয়া সত্ত্বেও চুক্তিবদ্ধতা আর চুক্তিবদ্ধ হয়েও প্রমোশন করছে না, তাহলে কিন্তু চ্যানেল ওনার ফেসে যাবে। তো চ্যানেল ওনার যে সন্দীপ, এর চেয়ে বড় আর কোনো প্রমাণ আমার কাছে তো নেই। উনি আমাকে গাধা বলেছেন, উনি আমাকে বলেছেন অন্ধ, অনেক কিছু বলেছেন। তো আমি এইসব কোনো কথা না বলে, মানে গাধাও বলবো না, অন্ধও বলবো না, কিন্তু এইভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি এর আগেও এই যুক্তি দিয়ে বুঝিয়েছি, কিন্তু সবসময় তো সবাইকে পাওয়া যায় না, সবাই তো আমার ভিডিও দেখবে যে এটা তো মানে নেই না। তো উনি হয়তো দেখেছেন, তো যাই হোক, উনি আমাকে গাধা বলুক বা অন্ধ বলুক, কিন্তু যদি তার মানে আমার কথাগুলো শুনে যদি আজকে ওনার জ্ঞানচক্ষু উন্মেলিত হয়, তাহলে আমি ভাববো যে আমার এই ভিডিওটা বানানোর সার্থকতা আছে। তো ও প্রথমেই দেখেছিলেন যখন সালিশি সভাতেও কিন্তু ও বলেছিল যে আমি সংসার করব কিন্তু ভিডিও করব না। তো ওখানে ও ওনার নয়, যদি ও ওনার হতো তাহলে ও বলতে পারত, ও এটা ওর নিজের মতো নিজে ব্লগিং করতো, যাদের ও নিত বা সম্পূর্ণ বন্ধ করে দিত। ওটা যদি ওর নিজের চ্যানেল হতো তো সম্পূর্ণ বন্ধ করে দিত। ওখানে মানে ফেসটা মেইন ছিল এই টিনের, আর চ্যানেলটা সন্দীপের। এটা সন্দীপের কাজ, ও এই যে ইউটিউবটাকে, এটাকে ও ওর অ্যাজ এ জীবিকা নিয়েছে। খুব ভালো কথা। সেখানে কারুর হাত ধরে অবশ্যই ওদের পরিচিতি হয়েছে, সে যেমন পরিচিতি করে দিয়েছে, তার বিশাল অঙ্কের একটা সে টাকা নিয়েছে, মানে ওদের দেখিয়ে কামিয়ে নিয়েছে। মাগনায় কিছু হয়নি, এই জিনিসটা এবার বুঝতে শিখুন। তাও আমি সন্দীপ টিন দুজনকেই কিন্তু বলি যে তাও কখনো ভুলে যাবে না যে এই মানুষটার জন্যই কিন্তু এত সহজে হতে পেরেছে। সে যতই যাই হয়ে যাক তার সাথে, কিন্তু এই জিনিসটা ভুলবে না। কিন্তু এটা সত্যি কথা যে সে কিন্তু কোনো মহানতা দেখিয়ে করেনি, কোনো মহৎ কাজও করেনি, সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেছে। তো একটা বিশাল অঙ্কের টাকা কামিয়েছে। আপনারা জানেন যে সে সময় কিরকম ধরনের ভিউজ হতো, কিরকম ইনকাম হতো। সেখান থেকে মাত্র 10,000 টাকা দিয়ে আর পুরো টাকাটা নিজেরা নিয়ে নেওয়া, এটা কিন্তু জাস্ট আত্মসাৎ করা, ঠিক আছে। তারপরে কি তাদেরকে একটা রাস্তা দেখিয়ে হঠাৎ করে 10,000 টাকায় তাদের সংসার চলছিল, সেটাকে এমন সময় বন্ধ করে দেওয়া যে সময় তাদের সংসার বেড়েছে, সংসারে মানুষ বেড়েছে, তাই তো। তো যাই হোক, আমি অনেক সময় বলি না যে কৃষাণু খুব অ্যাডভান্স। তো আজকের ভিডিওতে একটা ছোট্ট অংশ, একটা পুরনো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন, তারপর আসছি। তো দেখতেই পাচ্ছ ওখানে কাজ বাজ হচ্ছে, আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা। তো আবার এখনো পর্যন্ত জামা কাপড় কাচা হয়নি, তো ভাবছি যে ধুয়ে দিই, তারপরে যখন রোদ্দুর ওঠে তখন শুকাবে, নাইলে তো আরো কাঁথা কাপড় আছে, তো সেগুলোই ওকে দেবো। আর এখন না ও বেশি মানে কাঁথা কাপড় করে না। তো আগে ছোটবেলায় যেমন অনেক কাঁথা লাগতো, তারপরে জামা লাগতো, এখন তো সেরকম নেই, কিন্তু এখন ওই অল্প কাটা। আর এখানে মা তো আচার বানাচ্ছেই। তো ভিডিও ক্লিপটা দেখলেন, সেখানে কি বললো টিন, যে কৃষাণু এখন অনেক কম কাঁথা কাপড়
ব্যবহার করে, মানে একদম অল্প লাগে। বললো যখন ওর ছোটবেলায় অনেক লাগতো কাঁথা কাপড়, কিন্তু এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এটা 2 বছর আগেকার ভিডিও, 2 বছর আগেকার ভিডিও, যখন এই চ্যানেলটা নতুন নতুন খোলা হয়েছে। তখন কৃষাণু বাবার বয়স কত? 1 বছর। 1 বছর, তো 1 বছরের মধ্যেই কিন্তু ও কাঁথা কাপড় অনেক কম ব্যবহার করে ও টয়লেট ট্রেনিংটা মোটামুটি ওর হয়ে যাচ্ছিল। আর ও অনেক, বললাম না আমি, ও অনেক ছোট বয়স থেকেই ডাইপার ছেড়ে দিয়েছে, তো ও এই ক্ষেত্রে অনেক অ্যাডভান্স। কিন্তু এখানে দেখলেন টিনকি বলল যে তখন থেকেই তো ওর ছোটবেলা, তার মানে এখন বড়বেলা, তাহলে এখন তো তার মানে আমাদের কৃষাণু ওর থেকেও বড় হয়ে গেছে, তাই না? সেই জন্যই তো আদো আদো করে কথা বলি, কৃষাণুর বোন হয়ে গেছে। তো বলি টিন, তুমি কৃষাণুর বোন হয়ে গেছে এখন হঠাৎ করে, তুমি কি কৃষাণুকে হিংসা করো? এই কথাটা আজকে কেন বলছি সেটা আমি পুরোপুরি ভালো করে এক্সপ্লেন করব। তার আগে বলি, টিনের যে দালাল, জানি না সে কতটা অথেন্টিক এখন, আর কিছু একটা তো হয়েছে সেটা তো বুঝলাম, কিন্তু বলছি সেটা সম্পর্কে বলবো। তো এই যে পিকনিক, সন্দীপদের বাড়ির পিকনিকের ভিডিও খুব ভালো লেগেছে। পিকনিকের মানে বলার কিছু নেই, পিকনিকের আর কি রিভিউ দেবো, খুব সুন্দর, মানে সব অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে। শুধু খাবারটা একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তাতে কোনো আসে যায় না। কোনো প্রফেশনাল মানুষরা ওখানে রান্না করছিল না, সবাই হোম কুক, তারা রান্না করছিল। ওটা একটু হয়, এতজনের মাঝখানে দেরি হয়ে যায়, তাতে কোনো চাপ নেই। আর বাদ বাকি সবই খুব সুন্দর হয়েছে। তবে একটাই জিনিস আমি বলবো, যে সেখানে যেন মনে হচ্ছিল একটা মানুষ যে নেই, তার সত্ত্বেও যেন আছে। আশা করি বোঝাতে পারলাম, ব্যাস এটুকুই আমি এটা নিয়ে বলবো, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তো সেখানে এই দালাল বলেছিল, আগের দিন রাতে যখন চাটনি হয়ে গেছিল তখন বলছিল বাসি চাটনি খাইয়েছে। আচার, চাটনি, এগুলো তো মানুষ বাসি করেই খায়। এই যে এই ভিডিওর শেষে কি দেখলেন, ছোট্ট একটা ক্লিপ, যে শিলা দেবী তখন আচার তৈরি করছে। তো আচার, চাটনি, এগুলো তো মানুষ একটা সময় তৈরি করে রেখে দেয়, সেটাকে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে করে খায়। তো এখানে এই যে বোকা বোকা কথাগুলো দালাল বলে, অ্যাকচুয়ালি কি বলুন তো, এই দালালটার ঘাড়ে অনেক ছোটবেলায় তার মা সমস্ত দায়িত্ব তার ছোট বোনকে চাপিয়ে দিয়ে সারা রাজ্য হলডুকডুক করে ঘুরে বেড়াতো। সেই জন্য ও ঠিক জানি না যে বাড়ির মারা কিরকম হয়। মায়ের সাথে কখনো নিজের, তার শাশুড়ির, ওর মায়ের সাথে ওর বাবার মায়ের কোনোদিনও বন্ডিং দেখেনি, তাই শাশুড়ি বৌমার বন্ডিং কি হয় ও জানে না। কারণ ওর মাকে তো কোনোদিনও তার শ্বশুর বাড়িতে, মানে ওর ঠাকুমা দাদুর বাড়িতে কোনোদিনও শুনছি ঢুকতেই দেওয়া হয়নি। তো যে কোনোদিনও, মানে যে ছোটবেলায় কোনোদিনও জানলই না যে বৌমার সাথে শাশুড়ির কীরকমভাবে কীরকম সম্পর্ক হয়, সে কি করে নিজের শাশুড়িকে মানে ঠিকভাবে শাশুড়ির সাথে বন্ডিং করবে বলুন। সেই জন্য দেখুন, ও শাশুড়ির সাথে কোনোদিনও কোনো বন্ডিং করতেই পারেনি। সেই কিন্তু ও সবার শাশুড়ির সম্পর্কে বলতে থাকে। পুরোনো ভিডিওগুলো যদি গিয়ে দেখে, তাহলে এই যে আজকে যে টিনের মাকে নিয়ে এত আহামরি করছে, মাত্র 2 মাস 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, তাতেই যে এখন থেকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আজ থেকে যদি 3-4 বছর পরেও ওর মতো, অনেক মিল আছে না ওর সাথে, ওর মতো যদি ওরও কোল খালি থাকে, ভগবান না করে যেন থাকে, কোনোদিনও আমি চাইছি না, অবশ্যই কখনো বলছি না, কিন্তু বলছি যদি থাকে এরকম, তখন এই ভালোবাসাটা থাকবে তো, বজায় থাকবে তো। আজকে এই যে এর শাশুড়ি এত কিছুর পরেও যে একে ঘর থেকে বার করে দেয়নি, কিছু দিতে তো পারেনি, উল্টে ওদের সব কিছু কেড়ে নিচ্ছে, বিশেষ করে সম্মান, যেটা কিনা ওদের আসল পুঁজি ছিল, সেটাই কেড়ে নিয়েছে। ওই ভদ্রলোক ভদ্রমহিলার কথা বলছি, তাদের ছেলের তো কিচ্ছু নেই, সেটা তো বোঝাই গেছে, কিন্তু ছেলেটাকে তারা দোষ কেন দিতে পারছে না? কারণ এই যে একে মানে পছন্দ করে এর সাথে ওনারাই বিয়ে দিয়েছিলেন, তাই জন্য ছেলেটাকে সেভাবে দোষ দিতে পারে না। কিন্তু সেই ছেলেটার 100% দোষ আছে। তো যাই হোক, সেখানে বলছি যে পিকনিকের ক্ষেত্রে বাসি চাটনি যেহেতু বলেছিল না, তাই জন্য আজকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটার মধ্যে আরও খুব মারাত্মক জিনিস আছে, হ্যাঁ, সেটা অবশ্যই দেখাবো সবার শেষে। তার আগে আবারও একটা জিনিস দেখুন, তারপরে বেশ ভালোই কটা মটর হয়েছে, এই যে মটর কটা উড়িয়ে এই যে এতগুলো মটর হয়েছে।
এগুলো ময়লা সব, এগুলো ফেলে দেবো। আর এই যে গামলার মধ্যে দেখতে পাচ্ছ না, এই যে মটরশুঁটি যে খোসাগুলো, তো এর মধ্যেও এখনো পর্যন্ত মটর আছে অল্প অল্প, তো এগুলো আমি মাকে একটু বেছে দিই। এই দেখো মটর। তো এই দেখো ডাল একদম পরিষ্কার করে মা ঝেড়ে বেছে নিয়েছে, আর এই এতটা ডাল হয়েছে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর, একটা বড় একটা ছোট এরকম আছে। তো ডাল তো আর মানে মেশিনে ভাঙানো যাবে না, কারণ ওখানে গেলে ওই যদি মেশিনের মধ্যে দেওয়া হয় তাহলে আর এই ডাল আর খুঁজে পাওয়া যাবে না। তোর জন্য মা বলছিল যে জাতার মধ্যে আমি এগুলোকে নিজেই হাতে এগুলো ভেঙে নেবো। তোর জন্য আমরা আর মেশিনে নিয়ে যাবো না। আর এই যে আমাদের ছোলার জমি, তো ছোলার জমিতে ছোলা শুকাতে শুরু করে দিয়েছে, আর কটা দিন গেলেই ছোলা তুলে ছোলা পিটানো হবে। আর একটু শুকনো হলে তারপর মা বলছিল যে করবে, ওই ছোলা পুড়াবে একদিন। ছোলা পোড়া নাকি খেতে খুব ভালো লাগে। তো সেদিন তো ওই যে সন্দীপ মটর পুড়ালো, একদম বাজে হয়েছিল, মানে সেই শক্ত। তো যাই হোক, ভিডিও ক্লিপটা দেখলেন একজন অত্যাচারী শাশুড়ি কিরকম ভাবে বৌমার ওপর অত্যাচার করছে না। বৌমাকে বলছে যে সে ক্যামেরা ধরুক, আর সে নিজে ওই খাটনির কাজটা করছে, যেটা কি যেন বলে মটরকে বাঁধছে, নোংরাগুলো বাদ দিচ্ছে আর ভালো মটরগুলোকে সরিয়ে নিচ্ছে। এই হচ্ছে আসল অত্যাচারী শাশুড়ি। তো যাই হোক, এইরকম ভাবুন, যখন ওরা মোটামুটি ইউটিউবে একটু মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, হ্যাঁ, সেই সময় ওই যে ওরা যেখান থেকে ইনকাম করতো সেখান থেকে ইনকাম করে সংসার চালিয়ে একটুখানি ওদের সংসারটা ওরা যেরকম সেরকম হোক চালাচ্ছে, কিছু চাষের জিনিস দিয়ে, কিছু ওই ইউটিউব ইনকাম থেকে, সেখান থেকেই তখনও ওনার মানে এই টিনের শাশুড়িকে ছোলা মটর সমস্ত কিছু নিজে হাতে প্রসেস করতে হতো। তাহলে ভাবুন, এনাকে যখন মানে বিয়ে দেওয়া হয়েছিল ওই অল্প বয়স, সে সময় এদের নিশ্চয়ই জমি জায়গা আরো অনেক বেশি ছিল, আর এটাই তখন ওদের প্রধান জীবিকা ছিল। নিশ্চয়ই তখন ইউটিউব ছিল না। সন্দীপের বাবাও কিন্তু কোনো চাকরি করতেন বলে আমরা কোনোদিনও শুনিনি। তো এই চাষবাস এটাই তো ছিল ওনাদের প্রধান জীবিকা। জমিও নিশ্চয়ই তখন আরো অনেক বেশি ছিল। হ্যাঁ, তাহলে তখন সেই সময় এই মহিলার খাটনির কথা আপনারা একটু ইমাজিন করতে পারছেন? আমি কিন্তু পারি। ওনার হয়তো ওনার গর্ভজাত যে সন্তান, সে হয়তো পারে না। যদি পারতো তাহলে মানে ওই রকম একটা মঞ্চে দাঁড়িয়ে মাকে বাবাকে এরকমভাবে ছোট করতে পারতো না। ঘরের সব কাজকর্ম, তার সাথে সাথে আবার এই কাজকর্মগুলো ওনাকে করতে হতো। তার মধ্যে ছোট একটা বাচ্চা, উনি নিজে কতটা রেস্ট পেতেন সেটা কেউ একবারও চিন্তা করেছে? ওনার মেয়ে চিন্তা করেছে? করেননি কখনো। তার মনে হচ্ছে সে যদি, তাকে কেন বলা হয়নি চল না আমাদের সাথে থাকবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই জায়গাটাতেই বিলং করে মেন্টালিটিটা। খারাপ বলছি না, গ্রাম ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু গ্রাম কি, গ্রাম হচ্ছে ছোট, শহর মানে আমরা কি জানি বড় শহর, অনেক বড় এরিয়া, কিন্তু গ্রাম ছোট্ট, সেই জন্য বলছি, যেহেতু ওর মেন্টালিটিটা ছোট তাই জন্য বলছি যে ওর গ্রামেই থাকা উচিত ছিল। আর ওই যেগুলো ওর মা করছে না, সরি মানে সন্দীপের মা যেটা করছে সেগুলো ওকে দিয়ে করানো উচিত ছিল। একটু বড় টড়ো হয়ে গেছিল যখন, হাতে পায়ে যখন মানে ঠিকঠাক হয়ে গেছিল, তখন কিন্তু নিয়ে চলে আসা উচিত ছিল যে চলো এবার অনেক হয়েছে পড়াশোনা হয়েছে, অনেক ভালো জীবন তোমার হয়ে গেছে, এবার চলো যেটা তোমার আসল জীবন, চলো তোমাকে আমি আদর দিয়ে সুন্দর কুজু করে রাখবো, কুজু করে, যেরকম কিনা এখন টিনের মা টিনকে রাখছে। তো এইটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওর মধ্যে থেকে এই অংশটা আপনাদের তুলে ধরলাম। তো এগুলো সমস্ত ওনার মেয়ে তো এগুলো সমস্ত কিছু দেখেছে, কিন্তু তার সত্ত্বেও কিছু করার নেই, বিক্রি করতে হবে, তো বিক্রি করেছি। তো আমাকে এখানে অনেকে এসে কমেন্ট করছে যে রুমালি রুটি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। তো আমি তাদের হাজারবার বললেও তারা মানবে না যে সত্যি কথা বলতে এই ইউটিউব থেকে আমার সংসার চলে না, ঠিক আছে? তো তারা আবার এখন নতুন এক কাঠি উপরে গিয়ে বলছে যে হ্যাঁ বাবা মায়ের পাশে দাঁড়াবে বলে এই রুমালিকে বেচছে। সত্যি কথা বলছি, আমি যদি এই রুমালির মতো, এরকম রুমালির মতো মেয়ে যারা কিনা রুমালি, তারপর ঘোড়া যে কিনা মাকে মা চু বলে, তারপর যে নাকি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের মাকে ছোট করে,
এদের বেছে বেছে আমি যদি নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি না, আমি গর্ববোধ করবো। ये ना चोरी मंदिर से नहीं किया रे, चोर के घर से किया। যেরকম রবিনহুড যেরকম ছিল, যে বড় লোকদের থেকে লুটতো, নিয়ে গরিবদের দান করতো, তেমনি আমিও যারা বাবা মাকে ছোট করছে তাদের বেছে বেছে যদি নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি, আমি মনে করব এটা আমি অনেক গর্বের কাজ করছি। নিজেকে বলবো ওয়েল ডান। ঠিক আছে, আশা করি বাদবাকি হেড কমেন্টস আর অ্যালাউড, বাট নো গালাগালি, নো কিস্তি, তাহলেই কিন্তু বন্ধ, একদম কেটে দেবো। তো যেটা বলছিলাম, দেখলেন তো। তো এবার এই ভিডিওর মধ্যে সবচেয়ে যে মারাত্মক অংশ, সেই অংশটা আপনারা দেখুন, তারপর আমি আসছি। তো আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এখন আমি বসেছি যে আমার কৃষাণু বাবার গিফটের কিছু কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো। তো গিফট গুলো যে কে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। তোমরাই যারা যারা আমাদেরকে দেখতে এসছো, আমার পুকু বাবাকে দেখতে এসছো, তো এসে আমার সোনা বাবাটার জন্য অনেক গিফট দিয়ে গেছো। তো ভাবলাম যে আজকে ভিডিওর মধ্যে শেয়ার করি। তো যখন দিয়ে যাও তখন আমি কোনো ভিডিওতে দেখাই বা কোনো ভিডিওতে দেখাতে ভুলে যাই, তোর জন্য ভাবলাম যে আজকের ভিডিওতে আমি পুরোপুরি সবকিছু দেখিয়ে দিই যে আমার পুকু বাবা কটা গিফট পেয়েছে আর কে কে দিয়ে গেছে সেটাও বলবো। তোর নাম হয়তো আমার খেয়াল নেই, কিন্তু কোথা থেকে এসছো তোমরা সেটা আমার মনে আছে। তো আমি এক এক করে দেখাই। তো বাড়ি আসার পরে প্রথম যে গিফটটা পেয়েছিল সেটা হলো রানাঘাটের এক দাদা এসে আমাদের পুকু বাবাকে গিফট দিয়ে গেছে এই যে এই খেলনাটা। তো এই খেলনাটা খুবই সুন্দর, এখানে এই যে চাবি মোড়া দিলেই এটা ঘুরতে থাকে, তো এটার সাথে আর এই গদাটা দিয়ে গেছে ওই দাদা। আর যখন আমাদের কৃষাণু বাবা খুব কান্নাকাটি করে তখন দাদার এই খেলনাটা দেখালে ও খুব খুশি হয়। আর একজন এসেছিল তারপরে, তারা সবাই এসেছিল পুরো ফ্যামিলি ধরে। তো ওনারা এসেছিল হাওড়া থেকে এসে আমাদের পুকু বাবার জন্য এই যে এই বেবি জনসনের এই একটা কিট দিয়ে গেছে। এটার মধ্যে সাবান, শ্যাম্পু, পাউডার, তারপরে একটা সুন্দর চিরুনি, একটা সুন্দর জামা, সবকিছু ছিল। তো এগুলো আমি সবকিছু ব্যবহার করছি। সাবান আর তেলটা এর মধ্যে আছে, ওটা ব্যবহার করা হয়নি। তো সত্যি মানে যে কটা গিফট দিয়েছেন আমার খুব মানে ভালো লেগেছে। তারপরে এসেছিল একদিন ঘূর্ণির থেকে একজন, তো উনি এসে এই যে এই ঝুনঝুনিটা দিয়ে গেছে আর তার সাথে এই খরগোশটাকে দিয়ে গেছে। তো এই খরগোশটাকে সেদিন পুকু বাবা নিয়ে খেলছিল, তো এটার এখানে একটা গাছ ছিল, তো ওটা খুলে এর মধ্যে আছে। এই খরগোশটা খুব ভালো। তো এগুলো সত্যিই খুব সুন্দর, আর তোমরা যখন আসো আমাদের সাথে দেখা করো সত্যিই খুব ভালো লাগে। আর ওই চণ্ডীগড় থেকে সেদিন যে দিদি ভাইরা এসেছিল, ওনারা আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তো আমার জন্য একদম মানে অনেক রকমের নানা রকমের মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টিগুলো সত্যিই খুব সুন্দর খেতে ছিল। দিদি ভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকেই বলছি যে খুব সুন্দর মিষ্টিগুলো ছিল। আর গতকাল যারা এসেছিল আমার পুকু বাবাকে দেখতে নবদ্বীপ থেকে, তো তারা আমার কৃষাণু বাবার জন্য এই সুন্দর জামাটা দিয়ে গেছে। এই জামাটা সুতির আর খুব সুন্দর বেশ, কিন্তু অনেকটাই বড়। পুকু বাবা একটু বড় হলে তারপর পড়তে পারবে, এখন ওর এই জামাটা অনেকটা বড় হয়ে যাবে। এমনকি প্যান্টটা যদি পরানো হয় না তো এটা ফুল প্যান্ট হয়ে যাবে। তোর জন্য ভাবছি কি জামাটা থাক, পছন্দ হয়েছে আমার খুব, তো এই জামাটা থাক, ও একটু বড় হোক তারপরে আমি ওকে পরাবো। এইরকমই সেম জামা আমার বুনু সেই আমার পুকু বাবার অন্নপ্রাশনে ওকে দিয়েছিল হলুদ কালারের। আর গতকাল তার আগের দিন ধুবুলিয়ার থেকে দুজন এসেছিল, তো ওই দিদি ভাইরাও আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল অনেকগুলো। তো সত্যি যে তোমরা আমাদের বাড়িতে আসছো, আমাদের সাথে দেখা করছো, আর এইটা আমার খুব মানে অবাক লাগছে যে তোমরা মানে শুধু আমার ভিডিও দেখে মানে এতটা ভালোবাসছো যে শুধু মানে বাটকুল্লা জায়গাটার নাম শুনেই তোমরা খুঁজতে খুঁজতে চলে আসছো ভিডিওর মাধ্যমে। তো এটাই আমার কাছে খুব ভালো লাগছে। তো এইরকম ভাবে শুধু বাটকুল্লা একটা ঠিকানা দিয়ে সেই মানে বাড়িটাকে খুঁজে বার করা অনেকটা টাফের ব্যাপার। তো আমাদের পরিবারকে আর আমাকে যে তোমরা এতটাই ভালোবাসো সেটা আমার সামনে আসলে তো আমি বুঝতেই পারি। মানে কয়েকজন দিদিভাইকে দেখে আমি বুঝে গেছি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। তো চলো আজকে তো আমি আমার পুকু বাবার গিফটের কালেকশন দেখিয়ে দিলাম। ভিডিও ক্লিপটি দেখলেন? দেখুন, কৃষাণু বাবা কিন্তু আজ হঠাৎ করে গিফট পাচ্ছে না, ও অনেক দিন থেকেই গিফট পায়। আর সেই গিফটগুলো তখন কিন্তু টিনের মনে হতো না যে কেউ দয়ার দান দিয়ে যাচ্ছে তার বাচ্চাকে, কিন্তু এখন যখন ও গিফট পায় সেই গিফটগুলোকে দয়ার দান বলে তাকে যারা দিয়েছে তাদেরকে ছোট করে দিনের পর দিন ওরই অ্যাপয়েন্টেড দালাল যখন ভিডিও করছে তখন ওর একবারও মনে হচ্ছে না তাকে বলার যে না এই গিফটগুলো কিন্তু আমরা আগেও পেয়েছি। আর সত্যি কথা বলতে শুধু কৃষাণু পেত না, ও কৃষাণুর মাও পেত, অনেক গিফট পেয়েছে
অস্বীকার করছে আজকাল মনে হচ্ছে। যদি না মানে এমনকি লাস্ট যখন জলপাইগুড়ির কাকু কাকিমা আসলো তখনও কিন্তু ওকে গিফট দিয়ে গেছে, ওর মাকে গিফট দিয়ে গেছে, সেটা হাত পেতে নিয়েছে। তার সত্ত্বেও কৃষাণু যখনই গিফট পায় তখনই ওর দালাল সেগুলোকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করে কৃষাণুর বাবার ওপর। তখন ওর মনে হয় না যে ঠিক আছে, ওর বাবাকে তো বলার অনেক কিছু আছে, কিন্তু যারা কিনা ভালোবেসে গিফট দিচ্ছে তারা তো আগেও একসময় অনেকে দিয়ে গেছে। তো ওর মনে হয় না যে একসময় তো আমি ভিডিওর মধ্যে খুলে খুলে দেখিয়েছি, দেখো তোমরা এটা দিয়েছো, তোমরা ওটা দিয়েছো, তোমরা ভালোবেসে এটা দিয়েছো, সেটা দিয়েছো, সব দেখিয়েছি। তাহলে আজ হঠাৎ করে যখন মানে তাদেরই মতো কোনো মানুষরা জিনিস দিচ্ছে, সেটাকে যদি দয়ার দান বলা হয়, তাহলে আগে যার কাছ থেকে আমরা হাত পেতে নিয়েছিলাম সেই মানুষগুলোর বুকের মধ্যে কোথাও যেন একটা ব্যথা আসবে না? আমি এটা টিমকেই বলছি। ওই যে বললাম না যে এর আগে একবার বললাম না যে আমি বলবো কিছু কথা, তো সেখানেই আজকে টিমকে জিজ্ঞাসা করছি, টিম কি আজকাল ওর ছেলেকে হিংসা করে? ও কি হিংসা করে? ও মুখ ফুটে বলতে পারে না বলে সেই কথাগুলোই কি ও দালালকে দিয়ে বলায়? কৃষাণু এত জিনিসপত্র পাচ্ছে দেখে কি ওর হিংসা হয়? আমার মনে হয় কেন জানি না হয়, মনে হয় সেই জন্যই ও যেগুলো বলতে পারে না, যেগুলো বলতে পারে না সেগুলো ওকে দিয়ে বলায়। না হলে কিন্তু এতদিনে একবার না একবার ওকে থামানোর চেষ্টা করতো। কে তার ভিডিওতে কি বলবে সেটা কেউ বলে দিতে পারে না, কিন্তু যখন ও তোমার হাত ধরেছে, তোমার হয়ে কথা বলছে, বারবার বলছে যে তোমার হয়ে কথা বলি, সেক্ষেত্রে তুমি এটা বলতেই পারতে যে আমরা কিন্তু গিফট আগেও অনেক গিফট পেতাম। তো সেই জন্য এইটা একবার বলেছো ঠিক আছে, কিন্তু রোজ বারবার করে গিফট নিয়ে এরকম বলাটা উচিত না। বা আমার অ্যাটলিস্ট ওর বাবা যেটা পাচ্ছে, ওর ঠাম্মি যেটা পাচ্ছে, ওর দাদু যেটা পাচ্ছে, বা ওর বাড়িতে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসছে সে পাচ্ছে, সেটা নিয়ে বলো, কিন্তু আমার বাচ্চাটাকে বলো না। আমার বাচ্চাটাকে ভালোবাসা এর আগেও মানুষ দিয়েছে, আর আমি চাই আমাকে দিক না দিক, আমার বাচ্চাটাকে যেন মানুষ ভালোবাসা দেয়। এটাই তো একটা মায়ের কাজ, এটাই তো একটা মায়ের মনের থেকে আসবে। কিন্তু এই মাকে দেখেছি কি যে কিনা 3-3.5 মাস পর বাচ্চার কাছে গেছে, তাও তার একবারও মনে হয়নি বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরার কথা, একবারও মনে হয়নি। তো এই যে আমি জানি এর পরেও ওর ঘোড়া আবারও ওর গিফট নিয়ে কথা বলবে। তো যাই হোক, এই গিফট নিয়ে কালকে আমাকে একটা কমেন্ট এসেছে, যেটা আমার না বললেই নয়, আমাকে একজন বললেন যে এই গিফট নিয়ে এবার কি বাড়াবাড়ি হচ্ছে, এতে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না? তো আমার যতদূর মনে হয় এখনো সেই বয়সটা ওর এসে পৌঁছায়নি। তবে হ্যাঁ, ক্ষতি হচ্ছে না হচ্ছে সেটা আমি সম্পূর্ণ বলবো যে ওদের বাড়ির লোকদের সেটা বিচার করতে। কারণ দেখুন, যারা আমরা ভালোবেসে দিচ্ছি, যারা দিচ্ছে তাদের কোনো দোষ নেই, তারা ভালোবেসেই দিচ্ছে, কিন্তু সেটা পেয়ে অ্যাকচুয়ালি ওর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা সম্পূর্ণ আমি দায়িত্ব অবশ্যই ওর দাদু ঠাম্মি আর ওর বাবার ওপরেই ছাড়লাম, ওরা বিচার করবেন। এবার এসছে বলেই সঙ্গে সঙ্গে সেটা বার করে না দিলেও পারে, রেখে দিল, তারপর আস্তে আস্তে দিল, এরকমও করতে পারে, সেটা ওরা ঠিক বুঝে নেবে। প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার তাকে ট্যাকেল করার ধরনটা আলাদা। তো এই যে কি যেন বলে মোবাইলটা, এই যে মোবাইল নিয়েও যে টিনের দালাল নানান রকম কথা বলে যে হ্যাঁ ও মোবাইল দেখছে ওর চোখ খারাপ হবে, একজন কমেন্ট করেছে। তো সেটা শুরু করেছিল ওর মা থাকাকালীন থেকে, সেই সময় থেকে আপনারা কেন বলেননি? আজকে হঠাৎ করে বলছেন একজন নেশা লাগিয়ে দিয়ে চলে গেছে, তারপর এখন আপনারা বলছেন যে তাকে যদি হুট করে যদি ছাড়াতে চায়, তো বাচ্চাটা সোজা এক্ষুনি শুনবে? যেখানে মা থাকাকালীন মায়ের সাথে থেকে মা পারতো না, মা বাচ্চাটাকে শান্ত করার জন্য হাতে মোবাইল দিয়ে গেছে, দীর্ঘদিন ধরে অভ্যেস করে গেছে, এখন সে মা নেই, বাবা কি করে এত তাড়াতাড়ি হুট করে এটা ছাড়িয়ে দেবে? আরে হয়েছে কতদিন, এখন কতদিন হয়েছে তো বড় জোর মাস 4 হয়েছে কি আদেও? না, মনে হয়নি, ঠিক খেয়াল করছো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ 4 মাস মতো হয়েছে। এত দিনের অভ্যেস 4 মাসে হঠাৎ করে চলে যাবে? তাও কি হয়? স্বামী স্ত্রী দুজনে থেকে যেখানে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখা যাচ্ছে না,
সেখানে ও হঠাৎ করে এখন এরকম অবস্থায় ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে নেবে। আর একটা বাচ্চার শাসন সম্পর্কে কি বোঝে যার বাচ্চা নেই বাড়িতে? সে বোঝে না, সে বোঝে না, বলতে বাধ্য হচ্ছি, সে বোঝে না। বাচ্চা এখন থেকে বলছে যে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। আরে বাচ্চার ভবিষ্যৎ একটা 3 বছরের বাচ্চা, আর এখনো সেই অন্ধ, ও মনে হয় দেখতে পারিনি, ঘোড়া ঠুলি দুধি আছে, দেখতে পারিনি যে দাদু এখন বাচ্চাকে নিয়ে স্কুলে যায় টোটো করে, বাইকে করে না, টোটো করে নিয়ে যায়। তো এত হিংসা ওই বাচ্চাটার ওপর। আমি মানছি যার বাচ্চা নয় তার হিংসা হতেই পারে, কিন্তু যে মা, সেও কি করে সেই জিনিসটাকে হতে দিচ্ছে? আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ সে যখন জানে, সে নিজে হাত পেতে একটা সময় নিয়েছে গিফটগুলো, তার লজ্জা হয় না, হবে না। তো যাই হোক, ও তো এখন মে রুমালি বান্না চাতি হু, যেমন রুমালি যেরকম ও অজপাড়া গ্রাম থেকে গেছিল, ওর ওখানে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে, এইটা এয়ারপোর্ট, এখানে চা খেতে হয়, এখানে কফি খেতে হয়, এখানে পিৎজা খেতে হয় দেখিয়েছিল, তেমনি ও নিয়ে গেছে। আবার বলছে মালদ্বীপ না মলদ্বীপস, মলদ্বীপস না, ওটা মালদ্বীপসই। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হোক, তো সেখানে যে যাদের নিয়ে গেছে তারা ওইসব দেখেনি, সেই জন্য এমন করে করে বলছিল, জাহির করার চেষ্টা করছিল। আসলে একটা সময় নিজেকেও তো এগুলো ফেস করতে হচ্ছে না। এই রুমালি যেরকম বলতো কিছুই জানে না, কিছুই দেখেনি, তেমনি এও এখন ওরকম ভাবে বলছে, ওই যে দেখ, ওই যে দেখেছিস, ওই যে বলটা দেখেছিস, ওই যে এটা দেখেছিস, ওটা শিখেছিস। তবে একটা জিনিস বুঝতে পারলাম না ভিডিওটার মধ্যে, একটা আমি বললাম না ভিডিওর প্রথমের দিকেই যে ওই ঘোড়ার সাথে, মানে ওর দালালের সাথে কিছু একটা হয়েছে। আমার যতদূর মনে হয় এই ঘোড়া কিছুদিন আগে ওদের ওই যেই এরিয়া দিয়ে ও গেল আসলো টাকি, সেখানে একটা বিয়ে বাড়িতে গেছিল, সেই দিন মনে হয় ওকে বলেছিল যে আমি এখানে আসছি, তুমি একটু আসবে, তোমার সাথে দেখা করব। ভেবেছিল রথ দেখা কলা বাছা দুটোই হয়ে যাবে, ওর সাথে একটু দেখা করে নেবে, তার একটা ফায়দা হয়ে যাবে, একটু ভিডিও করে নেবে, যেটা আর কি সীমা করছে। সীমা যেমন যায় ওদের বাড়িতে, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে, এ তেমনি অ্যাটলিস্ট সামনাসামনি আসতে পেরেছি, এসে যে বনু তুমি আমার বনু, আমি তোমার বনু করে জড়িয়ে ধরতে পেরেছি, সেটা দেখলেও আর কি ওর মানে এই দালালের ভিউজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো ও তো এখন হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এক তো এই সন্দীপকে দেখে, সন্দীপের বাড়িতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে, সীমাকে দেখে তো অনেকদিন ধরেই মানে জ্বালা পোড়া হতোই, আর আরও সবাইকে দেখেছে না, ও নিজেকে ঠিক রাখতে পারছে না। সেই জন্য যে জিনিসের মধ্যে খুঁত নেই তাও কুতে খুঁত বার করার চেষ্টা করছে। ঠিক আছে, তো আমার মনে হয় ও টিন গিয়ে ওর সাথে দেখা করেনি, সেই জন্যই রাগ। আর একটা জিনিস দেখলেন, ওরা যখন ফিরছিল তখন বলছিল, একটা লজ না একটা ইয়েকে দেখে বলছিল যে এখানে ওরা এসছিল। তো এটা ওই ঘোড়ামুখীর কথাই বলছে, ঘোড়ামুখী নিজের ভিডিওতে দেখিয়েছিল। আমার যতদূর মনে হয় ওই জায়গাটা দেখিয়েই বললো যে এখানে ওরা এসছিল। তো তার মানে ওকে আসতে বলেছিল, দেখা করতে বলেছিল, হয়তো ও যায়নি, সেই থেকেই রাগ হয়েছে। তবে একটা কথা বলবো, টিন, বারবার করে বলছি, যাই করো না করো, খুব বড় ভুল তুমি করেছো, খুব বড় ভুল করেছো কবিতা চোরের সাথে এর আলাপ করিয়ে দিয়ে। খুব বড় ভুল করেছো তুমি, একটা সময় বুঝবে তার ফল। একদম 100% লিখে নাও, আজকের ডেট দিয়ে তুমি লিখে নাও, তুমি এর ফল কি পাবে। আর যে কত কি তুমি ওর সাথে সিক্রেট শেয়ার করেছো, সে সমস্ত কিছু আমরা যথাসময়ে জানতে পারবো। তবে এখনো বলবো যে কারণ কোনো মানুষেরই ব্ল্যাকমেলিংয়ে ভয় পাবে না। তো এর সাথে যতটা পারবে দূরত্ব বজায় করেই তুমি তোমার কাজ হাসিল করো। তো তুমি জানোই ভালো করে তোমার হয়ে ও অ্যাটাক করছে সবাইকে, তো সেটা তুমি করাও, কিন্তু এর ফল কিন্তু একটা না একটা সময় ভোগ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও সব শেষে চলে এসেছি, এইটা বলে ভিডিও এন্ড করব। তো আজকে এই ঘোড়ামুখী একটা লাইভ করেছিল, সেখানে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তো তার মধ্যে একজন কমেন্ট করেছিল, সেই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। সেখানে উনি বলেছেন যে যখন শোনা গেছে যে ও নিজের মিটআপটা নিজের জন্মদিনে রাখার প্ল্যান করেছে, তখন উনি বলেছেন জন্মদিনে তুই কেন মিটআপ রেখেছিস, কারণ তুই চাস জন্মদিনে তার যাতে তুই অনেক ভুরি গিফট পাস, তার মানে যারাই আসবে তারাই গিফট নিয়ে আসবে। সেক্ষেত্রেও বলছে কেন লোকে এমনি দিনে আসলেও কিন্তু গিফট নিয়ে আসে, তাহলে জন্মদিনে কেন।
জন্মদিনেই রাখলাম কেন? তো এখানে কিন্তু পরিষ্কার সবাই যে গিফট নিয়ে আসে এটা কিন্তু না, এমনি দিনে রাখলে সবাই জানবে এরকম কোনো ব্যাপার না। ও কি নিয়ে গেছিল মৌয়ের জন্য? আমাকে একটুখানি উত্তর দিতে বলো তো সবাই তোমরা, ও মৌয়ের জন্য কি নিয়ে গেছিল? তো সেই রকমই যে, কিন্তু যদি জন্মদিন থাকে, জন্মদিনে কেউ সবাই একটা না একটা গিফট নিয়ে আসবেই, সেটাও শিওর করেই তবে ওই দিন ওর মানে নিজের মিট আপ রাখার জন্য রেখেছে, খুব চিন্তা করে ভেবে চিনতে। তারপর বললো হ্যাঁ আমি যদি গিফট পাবো তো তাতে তোর কি? তো সেটাই বলছি, যদি কৃষাণু গিফট পায়, কৃষাণুর বাবা গিফট পায়, কৃষাণুর দাদু ঠাম্মি আরো যারা যারা গিফট পায়, তো তোর কি? তোর তাতে কি? তুই এত কেন হিংসায় জ্বলিস? হ্যাঁ, খুব ভালো লাগে না অন্যের বেলায় বলতে। তো এটাই ছিল বক্তব্য। তো এই জন্যই জন্মদিনের ওই গানটা আমি গাইলাম, যে আমি যদি পারতাম ওর জন্মদিনে গিয়ে মার দিতাম, ঝাড় আর মার, ওটাই বললাম, বুঝলেন? তো যাই হোক, ভিডিওটার মধ্যে বড়াই করে বললো যে আমার ব্লগ, আর তাতে খাওয়া দাওয়া থাকবে না, তাহলে ব্লগ কি করে হবে, তাই না? তো সেক্ষেত্রে ওই যে ফুচকা আর মোমো আর সেটুকুই তো দেখানো হলো, সেটুকুই খাওয়া হলো। এই যে তারপর একটা প্ল্যান বানিয়েছিল যে ওই টাকিতে গিয়ে ওখানে একটা রেস্টুরেন্টে সেখান থেকে হয় খাবে বা খাবার প্যাক করিয়ে নেবে, কই সেটা তো হলো না। হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল কি করে কি জানি। হয়তো কোনো মানে ওকে ও তো এখন কাঠপুতুল, হয়তো বলেছে অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে, তার দরকার নেই, এদের জন্য এত টাকা খরচা করার দরকার নেই, বাড়ি লোকজন তো আছে বাড়িতে, লুচি মাংস খাইয়ে দাও যথেষ্ট, অনেক রেস্টুরেন্টে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে। এই ঘোড়ামুখী তো মানে অতিথি সৎকার দেখে একেবারে মানে একদম কি বলবো ত্রাহি ত্রাহি করছে, এরকম কোনোদিনও দেখেনি। সেখানে কিনা খাওয়ালো, তারপর বাড়িতে এসে কি খাওয়ালো না, সকালবেলায় যে মাংসটা করেছিল সেখান থেকেই মাংস বেঁচেছিল, সেই মাংস আর তার সাথে লুচি, তাও আবার কি বৌমনির মাকে দিয়ে বেলালো, বৌমনির মাকে দিয়ে খাটালো। বাবা সত্যি উনি কোনোদিনও আজ পর্যন্ত ওনার মেয়ের বাড়িতে গিয়ে একটা কুটিটি নাড়িয়েছেন? বলতে পারবেন কোনোদিনও কুটিটি নাড়িয়েছে? যারা দেখার তারা সমস্ত কিছু দেখেছে। আর আজ পর্যন্ত কোনোদিনও এই যে বলছে, অনেকবার বলে শুনি যে অতিথি আপ্যায়নের কথা, কোনোদিনও ওদের বাড়িতে ওদেরকে নেমন্তন্ন করেছে? টিনের বাড়িতে কোনোদিনও নেমন্তন্ন করে কি সন্দীপের বাবা মাকে সেরকম ভাবে খাইয়েছে? আমি এটা জানি না, আমার কোনোদিনও চোখে পড়েনি। আপনারা প্লিজ এটা কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক, এই বলে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আবারও আসবো, আজকে নয় কালকে, তো একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।